নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা যদি এই সময়ের বঙ্গ রাজনীতির থিম সং হয়, তাহলে কিন্তু একটা তার কাউন্টার ডিসকোর্সও রয়েছে। কিছু মানুষ যারা স্রোতে ভাসেন না, আসেন না, যান না, শুধু দূর থেকে নির্মোহ হয়ে স্রোতকে দেখে যান, অবজার্ভ করে যান, অ্যানালাইজ করেন, কিন্তু ভেসে যান না। সেরকম একজন মানুষ যাকে আপনারা প্রত্যেক দিন বড় পর্দায় দেখতে পান, টিভির পর্দায় আপনার গ্রিন রুমে আপনি দেখতে পান, সেরকম একজন মানুষ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীকে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। স্যারকে কৃতজ্ঞতা জানাই, স্যার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। স্যার, এই সময়ের বঙ্গ রাজনীতির ডিসকোর্স একদম যেটা দিয়ে শুরু করলাম, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এই যে তোমার ভুবনে ফুলের মেলা, আবার একদল বলছে আমি কাঁদি সাহারায়, এই যে ফুল বদলের রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন? দিন বদলের রাজনীতি বনাম ফুল বদলের রাজনীতি। দেখো, এর দুটো পার্ট আছে। মানে প্রথম পার্টটা হলো যে সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে কোনো রাজনৈতিক দল করার। সংবিধান বলছে যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তোমার ভাবনায় পরিবর্তন হতে পারে, তুমি যে কোনো সময় দল বদল করতে পারো এবং ফ্রি মুভমেন্ট সুযোগ আছে। কিন্তু যখন মানুষের দেওয়া মতামতকে তুমি বাজারে বিক্রি করো, অর্থাৎ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তোমাকে ভোটে জিতিয়েছি, যখন তোমরা আমার চয়েসকে, পছন্দকে রাজনীতির বাজারে বিক্রি করো, সেটা গ্রহীত অপরাধ আইনের চোখে, যেটা অ্যান্টি ডিফেকশন লর বিরুদ্ধে, আবার একই সাথে নীতি নৈতিকতার প্রশ্নে এবং একই সাথে মানুষের স্বার্থের বিরুদ্ধে। ফলে দল বদল, ফুল বদল যদি কোনো দুজন কর্মী করেন, দুজন নেতা করেন, কোনো আপত্তির জায়গা নেই, তাদের পূর্ণ অধিকার আছে। কিন্তু জনগণ নির্বাচিত যখন আপনাকে করে দিল, তারপরে যখন আপনি দল বদল করলেন, তখন আপনি আইনের বিরুদ্ধে গিয়ে সে কাজ করলেন, নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে সেই কাজ করলেন, আর আপনার যে পছন্দ তাকে আপনি বাজারে বিক্রি করলেন। ফলে সেটা ঘৃণ্য অপরাধ। স্যার, আপনারা তো মানুষের সঙ্গে, আমি খুব মাইক্রো লেভেলের কোনো ব্যক্তি বিশেষ বা কোনো প্রবণতা নিয়ে আমি কথা বলবো না, একটু ম্যাক্রো লেভেলে আমাদের আলোচনার গতিমুখকে রাখার চেষ্টা করব। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বঙ্গ রাজনীতির যে ডিসকোর্স, সামনের বছর তো ভোট, এবং 34 বছরের প্রবল প্রতাপান্বিত বাম এখন একদম কোট আনকোট শূন্য, সত্যিই শূন্য। এই শূন্যগর্ভ মেঘের মধ্যে কি কোনো সম্ভাবনা দেখছেন, নাকি মূল লড়াইটা তৃণমূল বিজেপির মধ্যে? এখন পর্যন্ত যদি তুমি আমায় বলো যে কতটুকু পথ হেঁটেছ যে তুমি আমায় চাইবে, কতটুকু পথ বামেরা হেঁটেছে যে আমি বলবো যে বামেরা বিরোধী দলের পৌঁছবে বা শাসক দলে পৌঁছবে, তুমি বলতে পারো যে ইমিডিয়েটলি আমাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলুন। 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, গার্জিয়ানরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্ররা আমাদের ফোন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির জন্য ওবিসি ক্যাটাগরি সংরক্ষণের জন্য ভর্তির কোনো নির্দেশ দিচ্ছে না, এবং দিনের শেষে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে লাখ লাখ টাকা খরচা করে ভর্তি হচ্ছে সব আন্ডার গ্র্যাজুয়েটে। অথচ পশ্চিমবাংলার কেন্দ্রীয় পোর্টাল 1 মাস পরেও, 7ই মে আজকে 8ই জুন, 1 মাস পরেও তোমার গিয়ে খোলেনি। কেউ জানে না কী হবে, প্রিন্সিপালরা জানে না কী হবে। কিন্তু তুমি আমায় বলতে পারো এসএফআই আছে না মারা গেছে? তুমি আমায় বলতে পারো যে কেন এসএফআই ডিআই অফিসগুলোতে, তোমার বর্ধমানের ডিআই অফিসে কেন 100 লোক থাকলে যে 100 লোক নিয়েও ডেপুটেশন দিতে পারেনি? কেন 1000 লোক নিয়ে বিকাশ ভবন ঘেরাও করে দিতে পারেনি? কেন রাস্তায় রাস্তায় গাড়ি আটকাতে পারেনি? ফলে দিনের শেষে দেখো, বামেরা কিন্তু কোনো আন্দোলনে আমি বলছি যে কলকাতা শহরের 2-1টা জায়গায় কেবলমাত্র যে আন্দোলনগুলো নাগরিক জীবন থেকে উঠে আসে, সেই আন্দোলনগুলো করার চেষ্টা করে, যার সাথে ভোটের রাজনীতির সরাসরি সম্পর্ক নেই। ফলে কতটুকু পথ হেঁটেছে, সত্যি পথ হাঁটেনি। ফলে এটাই যে না, এবং সত্যি বলতে কি, বামেদের সমস্যাটা গভীরভাবে ভাবায়, যে কারণ একটা দল যারা গণ আন্দোলনের মধ্য দিয়ে 50-60-এর দশকে উঠে এসেছে, যারা খাদ্য আন্দোলনের উত্তরসূরি, যারা ট্রাম আন্দোলনের উত্তরসূরি, যারা কৃষক আন্দোলনের উৎসর্ষই, শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে উঠেছে, সেই আন্দোলনগুলোর মধ্য দিয়েই বামেরা তো আজকে একটা জায়গায় পৌঁছেছিল,
যার ফলে ৭৭-এ মানে পরিবর্তনটা এসছে। অনেকে বলে ৭৭-এ বামেদের সংগঠন ছিল না, কিন্তু গণ আন্দোলনে বামেরাই প্রথম সারিতে ছিল। তারাই অল্টারনেটিভ স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে যে ভূমি সংস্কার হবে, ত্রিস্তর পঞ্চায়েত গড়ে উঠবে, কৃষির উন্নতি ঘটাবো, কৃষকদের স্বপ্ন দেখাতো, শ্রমিকদের স্বপ্ন দেখিয়ে আজকে ৭৭ সাল পর্যন্ত ক্ষমতায় আসলো যখন। তারপরে সত্যি কিছু না কিছু কাজ তো করেছে। তার মধ্যে বামফ্রন্টের ৩৪ বছর দীর্ঘ শাসনটা তো এমনি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় রাজনীতি করে সেই কায়দায় তো হয়নি যে বিরোধীদেরকে ভেঙে দিয়েছি, পুলিশ প্রশাসনকে একবারে ১০০% ব্যবহার করে দিয়েছি, বিরোধীদের পিছনে লাগিয়ে দিয়েছি। ভোটের দিন কার্যত বামেদের সময় কি ভোট লুট হয়নি? হয়েছে, কিছু ব্লকে হয়েছে। আমার একদম পার্টিকুলারলি বইয়ের মধ্যে আছে সে কতগুলো ব্লকে হয়েছে। ফলে মোটামুটি ৪৩টা ব্লক আমরা দেখেছি যে বাম আমলে ভোট সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বা বিরোধী রাজনৈতিক দলকে কুচল করে দেওয়া হতো। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভায়োলেন্সটা গ্রাম থেকে ছাড়িয়ে শহরে নিয়ে চলে আসলো, একদম গ্রাম থেকে শহর, মানে এখন ৫৪৩টা ব্লকের মধ্য দিয়ে ৩৪৩টা ব্লকের মধ্য দিয়ে প্রায় ৩০০ ব্লকেই হিংসার শিকার। ফলে হিংসা দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে বামেরা মানে ৯০-এর দশক থেকে মানে ওই গরিব মানুষ, তুমি যে বর্ধমানে থাকতে, সেখানে ভূমিহীন কৃষকদের হয়ে কাজ করেছিল যারা, কৃষকের হয়ে কাজ করেছিল, শ্রমিকদের জন্য কাজ করেছিল যারা, তারাই ৯০-এর দশকের পর থেকে মধ্যবিত্তের আত্মা তাদের গ্রাস করে এবং মধ্যবিত্ত উচ্চবিত্তদেরকে দ্বারা পরিচালিত হতে লাগলো বামরা ৯০ সালের পর থেকে, এবং নির্বাচনে সন্ত্রাসও তারা করতে লাগলো। এবং এই মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের দল যখন বামেরা হলেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে গ্রামের গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদেরকে জড়ো করতে লাগলেন। করে একটা পর্যায়ে সিংহ নন্দীগ্রামের মধ্য দিয়ে যে রাজ্যে পরিবর্তন ঘটালেন, সেইখানে কিন্তু প্রত্যাশা আমরা করেছিলাম যে একটা গণতান্ত্রিক পরিসরের মধ্য দিয়ে এই শাসন ব্যবস্থাটা কিছুটা চলবে। কারণ বারবার মমতা প্রতিশ্রুতি দিতেন। আমি তখন টেলিভিশনে অনেক তার আগেই এসে গেছি, ২৫ বছর হয়ে গেল আমার টেলিভিশনে এবং বই লেখালেখিতে। ফলে আমি কিন্তু লক্ষ্য করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বহুত্ববাদের কথা বলছেন, রুল অফ লর কথা বলছেন, কিন্তু দিনের শেষে যেটা হলো, সেই একই বাম নেতারা যেভাবে দীর্ঘশাসন ৩৪ বছর করেছেন, মানে পার্টিতন্ত্রকে প্রতিষ্ঠা করে, এখানে উনি পার্টিতন্ত্র প্লাস আমলাতন্ত্র, মানে পার্টি ব্যুরোক্রেসির সাথে মানে অফিসিয়াল ব্যুরোক্রেসি দুটোকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন। পার্টি তার মতন করে আধিপত্যবাদ তৈরি করছে সব জায়গায়, যার একটা বড় বৈশিষ্ট্য তোলাবাজি। আর অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে বিডিও থেকে শুরু করে একদম আইসি, পুলিশ অফিসার, সর্বস্তরের তাদের একটাই কাজ, যে কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে প্রোটেক্ট করতে হবে। সেটা ভোটের দিন একদম টার্গেট সেট করে দেওয়া হয়, তুমি তোমার অঞ্চলে যেতে হবে, আইসিকে অমুককে তাকে বলা হয়। ফলে দেখো, যেটা আমাদের চিন্তার কারণ হয়ে যায় যে এইরকম একটা শাসন ব্যবস্থাতে তুমি একমাত্র কলকাতা হাইকোর্টে গেলে কিছুটা ন্যায় বিচার পাওয়া যায়। কিন্তু আমরা যে প্রশ্নটা বারবার তুলবার চেষ্টা করেছি যে এরকম শাসন ব্যবস্থাতে বিরোধীদের যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকাটা কোথায়? তোমাকে যে শুরুটা দিয়ে বলছিলাম যে ৭ই মে রেজাল্ট বেরোনোর পরে, তুমি আমার জীবনে, তোমার স্ত্রী এখানে আছেন, তার জীবনে রেজাল্ট বেরোনোর পরে আমরা 10 দিনের মধ্যে আমরা কি দেখেছি যে আমাদের সমস্ত ভর্তি প্রক্রিয়াটাই শেষ হতো, এবং ৩-৪ দিনের মধ্যে আমরা ফর্ম পেতাম। মনে রাখতে পারি তোমায়, ফর্ম আমরা পেতাম। মানে অল্প সময়ের মধ্য দিয়েই আমরা যে কাজটা করেছি সেটা হলো যে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছি। এবং আমরা যারা বাম আমলে জন্মগ্রহণ করেছি, আমাদের টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হয়নি, এটাও তুমি জানো। তুমি আমায় বলো যে 1 মাস 1 দিন হয়ে যাওয়ার পরেও উচ্চ মাধ্যমিকের ফলাফল যে 9 লক্ষর কাছাকাছি আছে, মানে পাস করেছে যারা, এবার 90%-এর উপরে পাস করেছে, তার মানে সেই ছাত্রছাত্রী, তার অভিভাবক, এবং প্রত্যেকটা কলেজে তুমি আমার কথা মতো প্রিন্সিপাল, যে কোনো একটা প্রিন্সিপাল ইন্টারভিউ নাও, কি উদ্বিগ্নে প্রিন্সিপাল 3বার ফোন করছে, বিকাশ ভবনে ফোন ধরে না, ফোন ধরার পরেও যে সে বললো আমরা তো জানি না যে সেন্ট্রাল পোর্টালটা চালায়, মানে পোর্টাল যে ওপেন করবে সে ভদ্রলোক পর্যন্ত জানেন না, সেই অফিসার পর্যন্ত জানেন না কবে পোর্টাল খুলবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির জন্য ওবিসি এ ক্যাটাগরির রিজার্ভ সংরক্ষণের ছাড়া, মানে ওই সংরক্ষণের উপর ভিত্তি করে তিনি 2026-এ জিতবেন। ফলে সংখ্যালঘুদেরকে বার্তা দিতে চাইছেন, ভাই উচ্চ মাধ্যমিকের পরে যদি ফর্ম ফিল আপ না করতে হয় করবো না,
যদি মানে তোমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় হোক, কিন্তু আমার এ ক্যাটাগরি রিজার্ভেশন যার উপর ভিত্তি করে আমি 26-এর বিধানসভা নির্বাচনে জিতবো, ফলে সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে গিয়ে যদি আমার ফর্ম ফিল আপ করতে 3 মাস দেরি হয়, ততদিনে যদি ছাত্রছাত্রীরা প্রাইভেট কলেজগুলোতে হাজার হাজার টাকা বিনিময়ে যদি তারা যদি ভর্তি হন হোক। এই যে শিক্ষা ব্যবস্থা, একদিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আরেকদিকে সিস্টেমেটিক্যালি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া, এইটা যদি বামেরা না বুঝে, মানে যারা গণ আন্দোলনের ইতিহাস আছে, বামেরা যদি তার সাথে তা নিয়ে যদি রাস্তায় না থাকে, তাহলে সেই বামকে তুমি 0 থেকে কি করে 1-এ নিয়ে পৌঁছাবে? এবং তোমায় আমি বলছি, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী, এরা প্রত্যেকে কিন্তু তুমি দেখবে টেলিভিশনের বাইট দেওয়ার জন্য যতটা আগ্রহ দেখায়, রাস্তার মধ্যে কিন্তু নেই। সুজন চক্রবর্তী কয়টা গ্রামে তোমার বর্ধমানের কৃষকের পরিবারে রাত্রেবেলা কাটিয়েছে, রাত্রে কাটিয়ে ওই গ্রামেই মিটিং মিছিল করেছে। ধরো তোমার আউশ গ্রামের কোনো একটা মানে প্রান্তিক পরিবার যেখানে সিপিএম এখনও করে, লোকটা সিপিএম করে, সেই সিপিএমের প্রান্তিক কৃষকের পরিবারে গিয়ে রাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলা গ্রামের সব ছেলেপেলেকে নিয়ে সঙ্গে নিয়ে একটা মিছিল করে এসছে, এরকম একটা উদাহরণ দাও তুমি। ফলে এরা তো সব সুটেড বুটেড বাবু হয়ে আছে। এবং একই সাথে তোমায় আমি বলছি যে যারা ধরো একটা বিরাট সংখ্যক ইয়ং ছেলে মেয়ে উঠে আসলো সিপিআইএম দলে, দীপশিকা থেকে শুরু করে সৃজন, একের পর এক ক্যান্ডিডেট তারা ভোটে দাঁড়ালো, প্রচার যথেষ্ট পড়েছে। ওরা বলে না যে সোশ্যাল মিডিয়া প্রচার করে না, মেন মিডিয়া প্রচার করে না, ওদের জন্য এবিপি আনন্দ যা প্রচার করেছে প্রচুর প্রচার করেছে। কিন্তু দিনের শেষে যখন ওরা হারলো, তুমি আমায় বলতে পারো ঈশিতা ধর সেখানে কয়দিন পড়েছিল? দীপশিতা ধর কয়দিন পড়েছিল? ও শ্রীরামপুরের ওই বালি অঞ্চলের যে তুমি যদি নিশ্চিন্দাতে যাও, নিশ্চিন্দাতে যে ওই যে মানে এখনও ওপেন মানে ড্রেন, এখনও একটু বৃষ্টি হয়ে গেলে যে মানে লোককে যাতায়াতের অসুবিধা হয়, তা নিয়ে একটা গণডেপুটেশন দিয়েছে, তা নিয়ে তোমাদের একটু ইন্টারভিউ দিয়েছে, তা নিয়ে জনগণকে যুক্ত করবার চেষ্টা করেছে, হেরে গেছে, বেরিয়ে চলে গেছে থিসিস লিখতে জেএনইউতে। সৃজন চক্রবর্তী থেকে, সৃজন ভট্টাচার্য থেকে তুমি যাকেই বলবে, তা সে কি মাটিতে কামড়ে পড়ে লেগে থেকেছে? তফাৎটা কোথায় আছে তোমায় আমি বলছি। এই তৃণমূল কংগ্রেসের ববি হাকিম হতে পারে, অরূপ চক্রবর্তী হতে পারে, যা তুমি বর্ধমানের যেই সমস্ত নেতা দেখতে পাচ্ছ, এরা কিন্তু তৃণমূল সিপিএমের আমলে কিন্তু ওই লোকাল লেভেলে ওই পার্টি অফিসটা সন্ধ্যাবেলায় খুলে ওই লোকাল লোকগুলোর সাথে যুক্ত করে 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 কাউন্সিলর হয়েছে। এবং আজকে তো ওদের বিরাট প্রভাব, শাসন ক্ষমতা যেহেতু আছে, পুলিশ প্রশাসন সহজে আছে, ফলে মাটিতে তো সিপিএম নেই। মানে আপনি বলতে চাইছেন তৃণমূল স্তরে সিপিএম শূন্য? তৃণমূল স্তরেই সিপিএম শূন্য। এবং মানে সিপিএমের যারা রাজ্য স্তরের নেতা, তাদেরও কিন্তু মানে পার্টিকে দাঁড় করানোর জন্য যে ভিশন, পার্টিকে দাঁড় করানোর জন্য এনার্জি, রাজনৈতিক এনার্জি, সেটার ভীষণ অভাব আছে, আমি তোমায় বলছি। এবং দেখো মানে পার্টি যদি মনে করতো যে আমি পার্টিটাকে সারা রাজ্যের মানুষের কাছে ভাসিয়ে রাখবো, তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো তো খুব কাছের। 1 ঘন্টায় যদি নোটিশ করে, সিপিএম দলের এখনও বেশ কিছু কর্মী আছে যারা কিন্তু মিছিলে হাজির হয়ে যাবে। মানে একটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ 5টা জেলায় তৈরি করলো, তৈরি করে যদি একটা মানে আলিমুদ্দিন স্ট্রিটের আন্ডারে যদি রেখে একটা কল করে, সকালবেলা একটা ঘটনা যখন ঘটে গেছে, সঙ্গে সঙ্গে কল করলে 500 লোক আসবে, মিছিল করব, সারাদিন ধরে সেটা এবিপি আনন্দ বা বিভিন্ন চ্যানেল দেখাতে থাকবে। এই যে রাজনীতিকে ভেসে রাখা, ভাসতেই জানে না। তখন এই প্রশ্নটা যদি তুমি রাখো যে ঠিকই তো 5টা জেলায় তো আপনার 500 লোক আছে, 500 লোককে নিয়ে তো আপনি মাঝে মধ্যেই যখনই কোনো ঘটনা হয় প্রতিক্রিয়া দিতে পারেন, আপনি কেন দেন না? তুমি যদি সুজন চক্রবর্তীকে বলো, তুমি যদি মোহাম্মদ সেলিমকে বলো, আমাদের পার্টির মধ্যে একটা গঠনতন্ত্র আছে, আমাদের একটা নিয়ম আছে, আমাদের এইসব ভাবতে হয়, আমাদের দেখতে হয়, এইসব বলে 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 ক্লান্ত হয়ে যায় মানুষ, শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। ফলে এই দল কিন্তু আমি তোমায় বলছি, শাসন ক্ষমতায় যখন ছিল আসলে তার গভর্নমেন্টের লোক ছিল, মানে যা ওরা মনে করতো যখন পার্টি মানে 34 বছর শাসন করতে, ওরা মনে করতো যে আমার পার্টি আমার পার্টির লোক এত, আমার আদর্শগত লোক অবস্থানে। আসলে তা না, তারা সরকারি ব্যবস্থার মধ্যে থেকে সুযোগ সুবিধা নিত, তাই লাখ লাখ তখন কর্মী সমর্থক ইত্যাদি ছিল। আর আজকে যখন তোমার মানে সরকারে নেই, আসলে তুমি কিছুই নেই তোমার। আমি কিন্তু তৃণমূল সম্পর্কেও একই কথা বলছি, যেদিন এ রাজ্য থেকে তৃণমূল মানে সরে যাবে, তৃণমূল সিপিএম তাও কিছু কিছু এলাকায় পার্টি দেখা যায়, তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো পার্টি থাকবে না। কারণ এটা তো মানে মিনিমাম লেভেল আদর্শগত অবস্থানও নেই।
ফলে যেদিন তৃণমূল যাবে, মনে রাখবে তৃণমূল যারা করে তারা সব সুযোগ সুবিধার জন্যই করে। মানে এক দুজন ব্যতিক্রমী থাকতে নিশ্চয়ই আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি। সেই এক দুজন বাদ দিয়ে বাদবাকি তৃণমূল কংগ্রেস করে খাই 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 খাই, আমি আরও চাই। ফলে আমি আরও চাই এর জন্য সে একজন অধ্যাপকও যুক্ত হচ্ছে, আমি খাই জন্য একজন সাধারণ মানুষও যুক্ত হচ্ছে, একজন খাই এর জন্য বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানে পার্টির সাথে যুক্ত হচ্ছে। পার্টি কি মনে করছে এটা আমার লোক, কিন্তু অ্যাকচুয়ালি সরকার যেদিন না চলে যাবে সেদিন দেখবে যে না, এরা সব সরকারি লোক ছিল, সরকারি ব্যবস্থার সাথে নিজেকে যুক্ত করবার জন্যই যুক্ত হয়েছিল, আর মানে সুযোগ সুবিধা পাওয়ার জন্যই যুক্ত হয়েছিল। আজকে পার্টি পাওয়ারে নেই, লোকগুলো সব মানে কোটপুরের মতন উড়ে চলে গেছে। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম স্যার, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এবং আমি এখন বুঝতে পারছি যে আমি কতটা ঠিক শুরু করেছিলাম, কারণ আপনার মূল্যায়ন কতটা নির্মোহভাবে আপনি সবটা দেখেছেন সেই জায়গায় আমি একেবারে নিশ্চিত, এবং আমার দর্শকও সম্ভবত নিশ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার পরের প্রশ্ন, একটা তথ্য ভীষণভাবে উঠে আসে, সিপিআইএমের কী ব্যর্থতা, কী করণীয়, আপনি সবটা কিন্তু ভীষণ গঠনমূলকভাবে বলেছেন। এটাকে কেউ নিন্দা বলতে পারেন, কিন্তু আমি গঠনমূলক সমালোচনা বলেই দেখতে চাইছি। কিন্তু সেটিং তত্ত্ব, বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটা সেটিং, এবং এটা আজকে জনমানসে অনেকটা সফলভাবে প্রতিভাত। একটা কয়েনেজ তৈরি হয়েছিল বিজেমূল, মানুষ তখন সেটা সেভাবে নেয়নি, কিন্তু বিজেমূল যদি কয়েনেজটাকে আমি সরিয়েও রাখি, সেটিং তত্ত্বটা অনেকটা প্রতিষ্ঠিত। আপনি কিভাবে দেখছেন? না, এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে তৃণমূল কংগ্রেসকে 100% বিজেপি এই মুহূর্তে হারাতে চায় কিনা, এটা নিয়ে সত্যি সংশয় আছে। আমরা যখন এই সংশয়গুলো প্রকাশ করি তখন এর পেছনে রাজনৈতিক আদর্শগত বিষয়টা আছে, যেমন কৌশলগত বিষয়টা আছে, নেতৃত্বের বিষয়টা আছে। আমি যখন রাজনৈতিক কৌশলের জায়গা থেকে দেখি, তাহলে আমি বলবো যে প্রথমে আমি ট্যাকটিক্যাল মানে কৌশলের কথা বলি, তাহলে দর্শকের কাছে খুব পরিষ্কার হবে। সেটা হলো যে দেখুন, 240টা আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে। ফলে নরেন্দ্র মোদী কিন্তু সবসময় একটা বিকল্প মানে অন্ততপক্ষে স্টক রাখবার চেষ্টা করবেন, যে কোনো রাজনৈতিক দল করুক। আমি যদি ওখানে থাকতাম, দিল্লিতে সরকার চালাতাম 240টা আসন নিয়ে, এবং দুটো বড় রাজনৈতিক দল আমার সঙ্গী আছে, পিডিপি চন্দ্রবাবু নাইডু আর এদিকে নীতিশ কুমারের মতন অনিশ্চিত মানে পার্টনার থাকে, তাহলে আমার কিন্তু মনে হবে যে অন্তত অল্টারনেটিভ বি সি ডি ই আমার রাখার, বা প্রয়োজন মতন তাদের যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করা। ফলে নর্মালি আমি দেখেছি যে কংগ্রেসের প্রতিটা যতটা নির্দয় থাকে বিজেপি, তৃণমূল কংগ্রেসের প্রশ্নে কিন্তু অনেক সময় সদয়। যেমন সম্প্রতি আপনারা দেখলেন যে অপারেশন সিঁদুর পর যখন বিদেশে যাওয়ার প্রশ্নটা আসলো, কংগ্রেসের নাম পাঠানো ব্যক্তিদেরকে নরেন্দ্র মোদী অন্তর্ভুক্ত করলেন না বিদেশ সফরের জন্য, কিন্তু মানে নাম ঘোষণা বিদেশ মন্ত্রক থেকে করার পরেও কিন্তু ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢোকালেন। আপনারা এই অভিজ্ঞতাগুলো আপনারা দেখেছেন। আবার একইভাবে কেন্দ্রের যে সরকারটা চলছে, সেই সরকারটা কিন্তু বহু ক্ষেত্রে সুবিধে পাচ্ছে, মানে বিজেপি বহু ক্ষেত্রে সুবিধে পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে। ধরুন আপনারা গোয়ার রাজনীতি নিয়ে আপনারা দেখেছেন যে গোয়াতে যেভাবে কংগ্রেসের জয়ের সম্ভাবনা ছিল, সেই পুরো সম্ভাবনাটা কিন্তু ঘেঁটে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সবাই জানতো, মানে পরবর্তী সময় গোয়ায় গিয়ে আমি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলেছি, তারাও বলে যে টাকা পয়সা দিয়ে তৃণমূল এসেছিল, বিপুল টাকা খরচা করেছে, সেই হিসাবও ইলেকশন কমিশনের কাছে তারা দিয়েছিল। সেটা ভাবাই যায় না যে একটা দল কি করে বিপুল টাকা খরচা করলো, কিন্তু যে ভোট পার্সেন্টেজ কাটলো তার মধ্য দিয়েই কিন্তু মানে কংগ্রেসের পরাজয় ঘটলো, বিজেপির আরেকবার জয় ঘটলো। একইভাবে মেঘালয়ে কিন্তু কংগ্রেসকে ভেঙে দিয়ে যেভাবে সাহায্য করেছিল বিজেপি, সেটাও আমরা জানি। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু একই গল্প। এইটা উল্টো দিকটা আবার যদি দেখেন, তাহলে ন্যাশনাল লেভেলে অসংখ্য বিল যেমন পার্লামেন্টে পাস হয়েছে, তৃণমূল সেদিন অনুপস্থিত, তৃণমূলের 7 জন আসে না, এরকম অনেক ঘটনা আমি বলতে পারি। এমনকি ওয়াকআপ বিলেতেও তৃণমূলের সব সাংসদ ছিল না। আবার যে ধনকরের সাথে রাজ্যপাল ছিলেন, আপনারা জানেন যে সেই ধনকরের সাথে এত লড়াই, হঠাৎ করে ধনকর ইয়েতে পাহাড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে, আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা চলে আসলেন। আসামের মুখ্যমন্ত্রী এসে কি গল্প হলো তাদের জানি না, ধনকরের উপনির্বাচনে দেখলাম তৃণমূল কংগ্রেস ধনকরের বিপক্ষে ভোট দিলেন না।
উপরাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হলো তাতে মনে হলো যে একটা রাজনৈতিক পরোক্ষ সমর্থন তৃণমূলের ছিল। ফলে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সম্পর্কটা, সেই রাজনৈতিক সম্পর্কটা কিন্তু চর্চার আসে, কিন্তু চর্চাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল যখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একের পর এক মন্তব্য করতে লাগলেন যে সিবিআই ইডির যে তদন্তগুলো সেটা গরু পাচারের হতে পারে, কয়লা পাচারের ক্ষেত্রে হতে পারে, শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে হতে পারে, একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। যে আপনাদের মনে আছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছিল। সুজয় কৃষ্ণ ভদ্র যে কোম্পানিতে ছিলেন তার সিও যিনি ছিলেন, তিনি রাজনীতির এত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাকে কিন্তু ধরা হয়নি। মানে তিনি মানে আপনি আমার সাধারণ মানুষের প্রশ্ন, যদি একটা কোম্পানিতে আমি চাকরি করি তাহলে তার দায়টা আমার মানে কর্মচারী হিসাবে নাকি মালিক, যে মালিকের মাধ্যমে, এবং সেই কোম্পানির কিন্তু সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে, অথচ কোম্পানির মালিককে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নেই, এবং বিচারপতিরা কিন্তু উষ্মা প্রকাশ করলেন। কিন্তু যেটা আদর্শগত জায়গা থেকে মনে করা হয় যে আরএসএসের একটা রোল এখানে থাকতে পারে। আরএসএস চাইছে যে বিজেপিকে ধীরে 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 পশ্চিমবাংলায় এমনভাবে প্রতিষ্ঠা করো যে ক্ষমতা অটোমেটিক্যালি উড়িষ্যার মতন, হয়তো দীর্ঘমেয়াদী হবে কিন্তু উড়িষ্যার মতন ক্ষমতায় পরিবর্তন আসবে। ফলে ইমিডিয়েট সেটিংয়ের তত্ত্বটা ওই কারণেই বারবার মনে হচ্ছে। আলটিমেট লক্ষ্য কিন্তু মানে আরএসএসের অবশ্যই পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে সরিয়ে প্রথম দল হওয়া এবং সরাসরি ক্ষমতা দখল করা, কোনোভাবে যেন বামেরা না আসে। হ্যাঁ, কিন্তু এটা করতে গিয়ে ওরা সবসময় লক্ষ্য করে যে তাদের পশ্চিমবাংলার রাজনীতি জানেন একটু অন্যরকম, উড়িষ্যার মতনই একটু অন্যরকম। এখানে ব্রিটিশ শাসনকাল থেকে এক ধরনের বামপন্থীদের ভাবনা আছে, উদারপন্থীদের ভাবনা আছে। ফলে এবং তার সাথে সাথে ডেমোগ্রাফিটাও ওয়েস্ট বেঙ্গলে, যেখানে 34% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে 140টা বিধানসভা কেন্দ্রে। ফলে এই সবগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিজেপিকে সংগঠন বাড়াতে এখানে কিন্তু মানে রীতিমতো ঘাম ফেলতে হচ্ছে, অতি সহজে হচ্ছে না। কেন্দ্রের বিজেপি বারবার হাইপার ন্যারেটিভ তৈরি করে জেতার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছে। ফলে এইরকম একটা সিচুয়েশনে ইন্টারিম অবস্থাতে তৃণমূলের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা একদিকে আমি এইমাত্র বললাম যে বামেরা ব্যবহার করতে পারছে না, আর উল্টো দিকে হুট করে মানুষের ক্ষোভ বিক্ষোভগুলো যদি চ্যানেলাইজড হয়ে যাতে কংগ্রেস বামের দিকে না যায়, ফলে সেই কারণেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনীতিতে একটা যুদ্ধ যে খেলাটা হচ্ছে, শোম্যানশিপ অনেক ক্ষেত্রেই হচ্ছে। ফলে বামেরা যাতে ক্ষমতার বাইরে থাকে, কংগ্রেস যাতে ক্ষমতার বাইরে থাকে, যাদের সাথে বিজেপির আসলে লড়াই, সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপি অনেক ক্লোজ। কেন ক্লোজ? 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, 98 থেকে 2000 সাল পর্যন্ত প্রত্যেকটা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী ছিল বিজেপি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠা করবার পেছনে বিজেপির বিপুল টাকা, বিপুল শ্রম আছে এবং বড় বড় নেতাদের হাত আছে। ফলে মানে ন্যাচারাল অ্যালাই যদি বলা হয় তাহলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সখ্যতা আছে। কিন্তু যদি আদর্শগত জায়গা থেকে দেখি তাহলে বাম এবং কংগ্রেস, কারণ নরেন্দ্র মোদী নিজেই ডাক দিয়েছিলেন কংগ্রেস মুক্ত মানে ভারত, তার মধ্যে অবশ্যই পশ্চিমবাংলায় কংগ্রেসিরাও পড়ে। আর বামেদের সাথে তো আরএসএসের লড়াই 1925 সাল একেবারে। ফলে আদর্শগত জায়গা থেকেও কিন্তু বামেদেরকে দূরে রাখা, এবং সেই কারণেই অনেক সময় আমরা দেখি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে লড়াইটা সেটা অনেকটাই শোম্যানশিপ, যাতে করে ভোটাররা বুঝতে না পারেন যে এইটা আসলে প্রকৃত লড়াই বলে মনে করেন। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে কিন্তু আমি বলছি তোমাকে যে দৈনন্দিন জীবনে গণ আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূলকে সরানোর জন্য যে 100% যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হয়তো ধীরে ধীরে একদিন উড়িষ্যার মতন পশ্চিমবাংলাতে ক্ষমতায় আসতে পারে, কিন্তু আপাতত তুমি যদি আমায় বিশ্লেষণ করতে বলো তাহলে আমি এই নির্বাচনটাকে মাপকাঠি হিসাবে রাখতে চাই। মাপকাঠি হিসাবে এই কারণেই রাখতে চাই, এই নির্বাচনটাও যদি আরও 5টা নির্বাচনের সময় আমি দেখি যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ মানে প্রার্থীরা বিভিন্ন তোমার এই বর্ধমান বা বিভিন্ন জেলার যে প্রার্থী যারা আছেন, বিভিন্ন জেলায় প্রার্থীরা প্রচারে বেরোচ্ছে, তৃণমূল বাধা দিচ্ছে, তারপরে রাত্রেবেলাতে বোমাবাজি হচ্ছে, তারপরে ভোটের আগের দিন এজেন্টদেরকে মানে থ্রেট করছে, সকালবেলা ভোটে এজেন্টদেরকে বার করে দিচ্ছে, বিকেলবেলা হলে প্রক্সি ভোট চলছে, আর কাউন্টিংয়ের দিন যথেচ্ছভাবে কাউন্টিং হচ্ছে। এবারও যদি এইরকম প্রহসন আমি দেখি তাহলে আমি নিশ্চিতভাবে থাকবো যে অমিত শাহর অফিসের একটা হাত ওর মধ্যে অবশ্যই আছে।
যেখানে যেখানে তার মনে হবে বিজেপির প্রার্থীদের জেতানোর জন্য এক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর একটা বিরাট অংশ যেখানে আমি ইন্ডিকেট করতে চাইছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই সমস্ত খুল্লা নির্বাচন যেখানে হয়ে থাকে, সেখানে যদি একইভাবে খুল্লাম নির্বাচন হয়, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে একটা যে অ্যালায়েন্সের কথা বারবার আমাদের ওয়ার্কিং অ্যালায়েন্সের কথা বারবার বলি, সেইটা রিফ্লেকশন কিন্তু নির্বাচনের সময়েও আমরা দেখতে পাচ্ছি। কিছু আসন নিয়ে অমিত শাহরা খুশি হচ্ছেন বটে, বিরোধী থাকতে থেকেই খুশি হচ্ছেন, কিন্তু যতদিন পর্যন্ত আরএসএস সংগঠন সমানভাবে বিস্তার করতে না পারবে ততদিন পর্যন্ত উড়িষ্যার মতন ক্ষমতায় তৃণমূলকেই রাখতে চান, যেমন করে বিজু জনতা পার্টিকে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে। ফলে সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে রাখতে চান। এইটা কিন্তু এবারের নির্বাচনে আমি বলছি অ্যাসিড টেস্ট। নির্বাচনে যদি নির্বাচন কমিশন আর 5টা নির্বাচনের মতন প্রহসন করে, আবার যদি আপনারা একই খবর দেখেন যে বিরোধী দলের প্রার্থী বেরিয়েছে, তাকে ভোটের দিন আটকে দিচ্ছে, প্রচারে বাধা দিচ্ছে, সন্ধ্যাবেলার থেকে মারধর করছে, একে গ্রামের পর গ্রাম ভোটারদেরকে বুথমুখী হতে দিচ্ছে না, এজেন্টদেরকে মার করে বুথ থেকে বের করে দিয়েছে, বিকেল 5টার থেকে প্রক্সি ভোট চলছে, তাহলে মাথায় রাখবেন যে এটা একেবারেই গটআপের পার্ট ছিল, এবং যতদিন ধরে আমরা গটআপ নিয়ে আলোচনা করছি তার ফলিত রূপ ভোটের দিন, এবং সেটা নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করে করা হয়েছে। আর যদি না হয় তাহলে বলবো যে এবার সিরিয়াসলি তারা নির্বাচনে আছেন এবং সিরিয়াসলি তারা নির্বাচনটা পরিচালনা করতে চাইছেন। কারণ মনে রাখবেন যে যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক প্রকল্প, পশ্চিমবাংলার একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু অসন্তোষের মধ্যে আছে রাজ্য সরকারের বিরুদ্ধে। পশ্চিমবাংলার কিন্তু অসন্তোষের মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতা, তাদের মধ্যেও আমি অসন্তোষ দেখতে পাচ্ছি। অবশ্যই মুসলিমরা, তাদের বিকল্প নেই, কারণ এমন একটা বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আছে বিধানসভায় যারা সরাসরি মঞ্চ থেকে বলেন আমাদের মুসলিম ভোট চাই না। ফলে সেই রাজনৈতিক দলকে তারা তো নিশ্চয়ই সমর্থন করবে না, কিন্তু তাদের মধ্যেও যে ক্ষোভ বিক্ষোভ আমি দেখেছি, এই ক্ষোভ বিক্ষোভের যদি রিফ্লেকশন যদি নির্বাচনে না আসে, তাহলে মনে রাখবেন যে নির্বাচন কমিশনের যে প্রহসনমূলক ভূমিকা, এবং সেখানে একটা বিজেপির আশ্রয় না থাকলে নির্বাচন না হলে ঝাড়খণ্ডের নির্বাচন স্বাধীনভাবে করতে পারলে, হরিয়ানার নির্বাচন স্বাধীনভাবে করতে পারলে, মহারাষ্ট্রের নির্বাচন স্বাধীনভাবে করতে পারলে, ত্রিপুরার নির্বাচন স্বাধীনভাবে করতে পারলে, পশ্চিমবাংলার নির্বাচন বারবার কেন ইলেকশন কমিশন স্বাধীনভাবে করতে পারে না, নিরপেক্ষভাবে করতে পারে না, ভয়মুক্তভাবে করতে পারে না? এই প্রশ্নটা কিন্তু আমার থাকবে। আর একই সাথে আপনাদের মনে রাখতে হবে, গত বছর নির্বাচনের আগে 21-এর নির্বাচনের আগে জেপি নাড্ডা দক্ষিণ কলকাতা 24 পরগনায় যেতে গিয়ে তৃণমূলের নেতাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, ইট বৃষ্টি পড়েছিল, অল্পের জন্য উনি প্রাণ বেঁচেছিল, এবং তখন IAS-IPS অফিসাররা দাঁড়িয়ে ওইসব ইট বৃষ্টি অ্যালাউ করেছিল বলে অভিযোগ। তারপরে নরেন্দ্র মোদী একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ের পরে যখন তিনি এসেছিলেন, তখন আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি হিসাবে তার যে ভূমিকা, সেটাতে তিনি অসন্তুষ্ট করেছিলেন। প্রোটোকল অনুসারে প্রধানমন্ত্রী সফরের সাথে না থেকে তিনি মুখ্যমন্ত্রী সফরে চলে গিয়েছিলেন। তাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটা বিল আনতে হবে যে বিলের মাধ্যমে IAS-IPS-দের নিয়ন্ত্রণ কিন্তু কেন্দ্রের বাড়াতে হবে। আচ্ছা, আপনারা বলতে পারেন সেই বিলটা পাস করেনি কেন? সেই বিলটা পাস করেনি কেন আপনারা বলতে পারেন? সেই বিলটার অমিত শাহর টেবিলে ছিল, অমিত শাহর টেবিল থেকে কেন পার্লামেন্টে গিয়ে ঢোকেনি? তার কারণটাই হলো, তার কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, যে চিঠিতে তিনি অনুরোধ করেছিলেন ওই বিল যাতে পাস না হয়, IAS-IPS অফিসারদের যে নিয়ন্ত্রণ সেটা যাতে না বাড়ে। আর একই সাথে আপনাদেরকে বলবো, আজ পর্যন্ত কোনো ইলেকশন কমিশনের অর্ডারে দেখেছেন যে চিফ সেক্রেটারির কথা মতন রাজ্যের যে নির্বাচন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্বাচন, উপনির্বাচন, সেটা চিফ সেক্রেটারি রিকোয়েস্ট মতন করা হয়েছিল? এই অভিযোগটাও কিন্তু সরাসরি এসেছিল। ফলে এই ইনস্ট্যান্সগুলো কিন্তু পরিষ্কার করে ইন্ডিকেট করে যে পশ্চিমবাংলায় কোন ধরনের রাজনৈতিক সমীকরণের উপর ভিত্তি করে চলছে। একটা কথা না বললেই নয় স্যার, আপনি একজন অধ্যাপক মানুষ, এই প্রথম একটা সাক্ষাৎকার যেখানে আমাকে প্রশ্ন করার প্রায় আপনি সুযোগই দিলেন না, প্রায় গোটাটাই আপনি নিজে কভার করলেন এত হলিস্টিক একটা অ্যাপ্রোচ থেকে। আমার একেবারে শেষ প্রশ্ন স্যার,
2026-এর নির্বাচন প্রায় দরজায় করা রাখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অসংখ্য ইস্যু, আমি হলফ করে বলতে পারি এত ইস্যু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন পেতেন তাহলে না জানি কী করতেন, কারণ একাধিক জাস্ট নন ইস্যুকে উনি ইস্যুতে পরিণত করে, মানে তিলকে তো মানুষ তাল করে, তিল নেই তাকে তাল করে যা করেছেন, যে বড়া রান্না করেছেন ভাবাই যায় না। সেই জায়গা থেকে আরজি করের ইস্যু, ভয়ঙ্কর ইস্যু, তারপরে হাঁসখালি, জয়নগর, একের পর এক ঘটনা, 1 বছর হতে চললো আরজি করের, তারপরে 26,000 নির্বাচনের আগে 26,000 এই চাকরিচ্যুতি, এই গোটা ব্যাপারটাকে কিন্তু আপনি প্রত্যেকটা বিরোধী দল সম্পর্কেই খুব নির্মোহ মূল্যায়ন করলেন। আমার আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, যদি খুব এদিক ওদিক কিছু না হয় তাহলে 2026-এর নির্বাচনে কি হতে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখো, মানে তুমি যে ইস্যুগুলো বললে না, ওগুলোর থেকে অনেক গভীর ইস্যু আছে পশ্চিমবাংলায়, গ্রাসরুট লেভেলে তো আছে। মানে আমি তোমায় বলছি, ধরো তোমার বর্ধমানের কৃষকরা সত্যি সহায়ক মূল্য পায় না, মানে মাঝপথে চাষি, রাজ্য সরকার, মানে তোমার আমার ট্যাক্সের টাকায় যে রাজ্য সরকার যে সহায়ক মূল্য দেয় ধান কেনার জন্য, সেটা পায় হলো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা। অথচ মানে তুমি জানো এই মুহূর্তে 10-26 সার খুব ইউজ হয়, ডিএপি সার খুব ইউজ হয়। 10-26 সারের মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রেট আছে 420 টাকা থেকে 450 টাকা, আর তুমি 10-26 সার এখন বিক্রি হচ্ছে কালোবাজারেতে 2600 টাকা করে। তুমি ডিএপি সার, মানে কৃষকরা, মানে আমি বুঝি না যে মানে এই যে বামেদের যে কৃষক যে সভা আছে, কৃষক সভা, সিপিএমের কৃষক সভাটা মারা গেছে, মানে আমি না অবাক হয়ে যাই যে আমি যখন গ্রামে যাই, কয়েকদিন আগে 2 দিন আগে আমার দেশের বাড়িতে গেছিলাম জলপাইগুড়ি জেলাতে, আমি কৃষকরা আমাকে পরিষ্কার বলছি যে বাবু 420 টাকার সার আমি 2600 টাকা দিয়ে, 1420 টাকার সার 2600 টাকা দিয়ে কালোবাজারে কিনছি, অথচ মাঝপথে যে কালোবাজারে বিপুল টাকা তছনছ হচ্ছে, এটা নিয়ে একটা প্রতিবাদ নেই। বিধানসভাতে মানে শুভেন্দু অধিকারী একটা প্রশ্ন নেই যে কেন কালোবাজারিতে মানে সার বিক্রি হচ্ছে। অনেক বেশি গভীর সমস্যা হলো পশ্চিমবাংলা যে প্রাইমারি এডুকেশনটা, তাতে 7,000 প্রাইমারি স্কুল বন্ধ। মানে তুমি আমি যে সমস্ত প্রাইমারি স্কুলে পড়াশোনা করে এসেছি, সেই স্কুলগুলো আর কোনোদিন মুখ দেখবে না। তার পরিবর্তে মানে আমার পরিচায়িকাও, বাড়ির পরিচায়িকাও বাধ্য হচ্ছে না খেয়ে পেটে গামছা বেঁধে মানে প্রাইভেট প্রতিষ্ঠান নাম করে স্কুল গজিয়ে ওটা স্কুলে ছেলে মেয়েকে পাঠাতে। এটা নিয়ে তুমি দেখবে কোনোদিন বামেদের আন্দোলন নেই যে কেন 7,000 প্রাইমারি স্কুল বন্ধ হলো, নামমাত্র আন্দোলন করেছে। মানে আমি বলছি যে আন্দোলনটা করে অন্তত মানুষের মাথায় ঢোকানো যায়, সেই আন্দোলনটা কোথায়? তুমি আমায় তুমি দেখো 6,500 প্রাইমারি স্কুল আছে যেখানে একজন টিচার, যে মানে এরকম তুমি প্রায় 7,000 প্রাইমারি স্কুল আছে যেখানে 30 জনের বেশি ছাত্র নেই। মানে আমি তোমায় বলছি যে, এবং মিড ডে মিলের নাম করে এক ধরনের যে অবিচার হচ্ছে, আমি সবাই না কিন্তু বিরাট সংখ্যক অবিচার হচ্ছে। 1-2 টিচার বা শিক্ষক বা ইনচার্জ তিনি যেভাবে লুট করছেন, মানে আমাদের শিক্ষকরাও দুর্নীতিগ্রস্তের মধ্যে ঢুকে গেছে। মানে এর পাশাপাশি তোমাকে আমি ছাত্রভর্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে আমি তো বলছি যে ইস্যু অনেক গভীর থেকে গভীর। তোমায় আজকেই একটা রিপোর্ট তোমাকে বলছি, যেটা আনন্দবাজার পত্রিকাতেও বেরিয়েছে, যে ইনভেস্টমেন্টের জায়গা থেকে পশ্চিমবাংলা এখন 12তম স্থানে আছে। 12তম। এমনকি আমরা এই বছর 2024-25 অর্থবর্ষে এফডিআই বিনিয়োগে, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিনিয়োগে আমরা এখন দিল্লির থেকে পিছনে, কেরালার মতন রাজ্যের থেকে, ছোট রাজ্যের থেকেও পিছনে আছি। মানে যেখানে মহারাষ্ট্রের মানে এফডিআই 1 বছরে 1,65,000 কোটি টাকা, সেখানে পশ্চিমবাংলার বিনিয়োগ 2,500 কোটি টাকা, এবং সেটাও এক্সপ্যানশনের কাজে, মানে যেগুলো অলরেডি আছে সেগুলো এক্সপ্যানশনের কাজে। এবং কিন্তু তুমি দেখো মানে বিশ্ববঙ্গ সম্মেলনের নাম করে, বিশ্ব বাণিজ্য সম্মেলনের নাম করে কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু হোর্ডিংই দেয় কয়েকশো কোটি টাকার। তারপরে তুমি যদি দেখো অন্য রাজ্যে গিয়ে শহরে পশ্চিমবঙ্গকে তুলে ধরার শো করে, তারপরে তোমার গিয়ে কনসোলেটের সাথে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমেরিকান কনসোলেটের সাথে এর মধ্যে কথা বললেন, বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রচার আছে, অ্যাম্বাসেডার আছে। কিন্তু তুমি দিনের শেষে তুমি লক্ষ্য করে দেখো, এফডিআই বা বিনিয়োগ না থাকার ফলে আমি ড্যাম শিওর তোমার বাড়ি, আমার বাড়ি, আশপাশের যে কোনো বাড়ির ছেলে পেলে সমস্ত হয় কেউ ব্যাঙ্গালোরে, কেউ পুনেতে, কেউ দিল্লিতে, কেউ চেন্নাইয়ে, সমস্ত শিক্ষিত মধ্যবিত্ত রুচিবান ছেলেরা চলে যাচ্ছে বাইরের রাজ্যে।
আর বৃদ্ধ বাবা মা পড়ে থাকছে তোমার বর্ধমান শহর, কলকাতা শহর, বিভিন্ন জায়গাতে। আর যেটা হচ্ছে সেটা হলো একটা বিরাট সংখ্যক ডিপেন্ডেন্ট, নির্ভরশীল যারা, তারা পড়ে থাকছেন, যারা তৃণমূলের নেতাদের পেছনে ঘুরছেন, প্রয়োজনে ভোটের দিন ভোট লুট করছেন। একটা বিরাট সংখ্যক এই মানে ভাতাজীবী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন মানে ট্যাক্স পেয়ারের টাকা বন্টন করে ভোট কেনার ব্যবস্থা করে একটা বিরাট সংখ্যক মানে মানুষকে ডিপেন্ডেন্ট করে রেখেছেন, ভোটমুখী ডিপেন্ডেন্ট। আমার দলের মধ্যে যদি থাকো সিন্ডিকেট করতে পারবে, আমার দলের মধ্যে তুমি থাকো বালি পাথরের ব্যবসা করতে পারবে, তুমি আমার দলের মধ্যে যদি থাকো তাহলে তোমার মতন করে কিছু খেতে পারবে, একটাই তুমি আমার হয়ে মিটিং মিছিল করবে। ফলে এই দুটো জগৎ পশ্চিমবাংলাতে তৈরি হচ্ছে, একটা মানে দুই পৃথিবী। এক পৃথিবী যারা শিক্ষিত, মার্জিত, আইনের শাসনের উপর ভিত্তি করে সমাজকে চালাতে চায়, যাদের কথা বুদ্ধবাবু বারবার যাদের কথা বুদ্ধবাবু কেন, মধ্যবিত্ত বাঙালি তো পশ্চিমবাংলার বোন, মানে মেরুদণ্ড। মনে রাখবে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে সত্যজিৎ রায় পর্যন্ত বাঙালির যে নবজাগরণ শিক্ষার উপর ভিত্তি করে, আজকে সেই বুদ্ধিজীবীটাকে পরিষ্কার করে বাতিল করে দিয়ে, মানে তাদেরকে নকআউট করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, সেটা ভাতা নির্ভরতার, ভাতাজীবী তৈরি করেছেন, বুদ্ধিজীবীদেরকে ভাতাজীবীতে পরিণত করা এবং সাধারণ মানুষকে ডিপেন্ডেন্ট ভোটারে পরিণত করেছেন। ফলে সেই জায়গা থেকে তোমাকে আবারও বলছি যে নির্বাচন দিনের শেষে কিন্তু নির্বাচনটা যারা পরিচালনা করেন, যারা অংশ নেন, সেখানে কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত মানুষের প্রভাব কিন্তু ক্রমশ কমছে। এবং তার ফলে কি হচ্ছে, এক ধরনের লুটেরা যারা এই সিন্ডিকেটেড রাজের সাথে যুক্ত আছে, তারাই নির্বাচনটাকে পরিচালনা করেন। ইলেকশন কমিশন কি পারবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পশ্চিমবাংলার নির্বাচন পরিচালনা করতে? বা অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কি চাইবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন 100% নিশ্চিত করে রাজ্যে পরিবর্তন আনতে? মানে দিনের শেষে অনেক প্রশ্ন আছে। ভোটের রাজনীতি অনেকটা দূরে এখনও তোমাকে আমি বলতে চাই, কিন্তু যে ইস্যুগুলো দিনের পর দিন অবহেলিত হচ্ছে, যে বাঙালি সত্যজিৎ রায়ের পর্যন্ত অন্ততপক্ষে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, রামমোহন থেকে সত্যজিৎ রায়, রামমোহন রায় থেকে সত্যজিৎ রায়ের যে পর্ব, এই পর্বের যে গর্বের আমাদের অনুভব হতো, সেই গর্ব কিন্তু বিলীন হয়ে গেছে। এবং আমি তোমায় বলছি, যাদেরকে এখন আমরা শাসন ক্ষমতার মধ্যে রেখেছি, তাদের মধ্যে না দায়বদ্ধতা আছে, না দায়িত্ব আছে, এবং খুব হতাশ বহু সংখ্যক মানুষ। কিন্তু সেই মানুষগুলো সংখ্যালঘু, মানে তাদের বিচার বুদ্ধি ইন্টেলেক্ট কিন্তু যে সম্পন্ন মানুষ, তাদের সংখ্যা হাতে গোনা। তারা ভোটের রাজনীতিতে কিন্তু সংখ্যালঘু, আর সংখ্যাগরিষ্ঠ কিন্তু সেই মানি পাওয়ার, মাসুল পাওয়ার নিয়ে যারা আছেন, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠ। ফলে শেষ পর্যন্ত মানি, মাসুল পাওয়ার এবং মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি এবং মিস ইনফরমেশন, চারটা এম, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি মানে প্রশাসনকে ব্যবহার করা, মিসইউজ, আর মিস ইনফরমেশন, এই চারটে পাওয়ার যে শাসক দলের কাছে আছে, তাকে পরাজিত করার মতন পরিস্থিতি মধ্যবিত্ত বাঙালির আদতেও আছে, এই প্রশ্ন দিয়েই শেষ করলাম। আমরা এতক্ষণ কথা বললাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে, এবং খুব হলিস্টিকভাবে গোটা রাজনৈতিক চিত্রনাট্যের যে একদম চুলচেরা বিশ্লেষণ করলেন, অন্তর্ভেদী মূল্যায়ন করলেন। আমি এরপরে আমার বলার কিছু থাকে না, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।